আজকে আমার কাছে মনে হয়েছে যে উনি আজকে যে বক্তব্যটা দিয়েছে, এবং এটা বলে রাখা ভালো যে তিনি কিন্তু একজন আত্মস্বীকৃত খুনি, একজন মুক্তিযোদ্ধা বলে যিনি নিজেকে দাবি করেন। তিনি যদি মুক্তিযুদ্ধের সময় জানতে পারেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে ভারতের যুদ্ধ, সেই জায়গাতে উনি ঠিক দেশের জন্য কতটা যুদ্ধ করেছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়, এবং এটা নিয়ে প্রশ্ন আসাও উচিত। এইটা ছাড়াও উনি যেটা বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটা তাদের প্রি প্ল্যান ছিল না, এটা হয়ে গেছে, এটাও আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয়েছে উনার অন্যান্য বক্তব্যের সাথে। সবচাইতে যে দুইটা বিষয় আমার কাছে খুবই অ্যালার্মিং ছিল, খুবই অ্যালার্মিং, যেটা আমার মনে হয় আপনি বুঝবেন, সেটা হচ্ছে যে সিরাজ সিকদারের সাথে তার যে সংযোগটা তার পার্টির সাথে, সেটা তিনি এড়িয়ে গিয়ে তিনি সিরাজ সিকদার একটা ছোট্ট প্রসঙ্গ এনেছেন। বাট আমি যে প্রসঙ্গটা আপনাকে এখন বলবো, আলোচনাতে আসবে, এটা আপনি যদি আপনি একটু উত্থাপন করেন তাহলে একটু বলে বুঝাতে পারবো। এটা হচ্ছে সিরাজ সিকদারের ব্যাপার, যে আর্মিতে থাকা অবস্থাতেই তিনি আপনার পূর্ব বাংলা এই যে নিষিদ্ধ ঘোষিত যে পার্টিটা আছে সিরাজ সিকদারের, সেই পার্টির একজন সদস্য তিনি ছিলেন। সেটা কিভাবে, সেটাতে আমি আসছি, তার নিজের বই থেকেই আমি আসলে বর্ণনা দিতে পারি, তিনি নিজেই সেটা স্বীকার করেছেন। আর আরেকটা ব্যাপার খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হলো যে আপনার কি জানি বলে, আপনার সিরাজ সিকদারের এই ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার যেটা হলো তার সেনা পরিষদ গঠনের যে ব্যাপারটা। আপনি জানেন যে একজন সেনাবাহিনীর একজন অফিসার, তিনি যে দাবিটা করছেন যে তার খালাতো বোনের সাথে এই ঘটনাটা, তার খালাতো বোনের বিয়ের ঘটনাটা, তার ওয়াইফকে তুলে নিয়ে যাওয়াটা, এই ঘটনাটার প্রেক্ষিতে পরবর্তী সময় PO9 জারি করে উনার চাকুরিতে থেকে বরখাস্ত করা হয়। কিন্তু এই একই আলোচনার ভিতরে উনি বলে বসেছেন যে উনি সেনাবাহিনীতে অফিসার থাকা অবস্থাতেই সেনা পরিষদ গঠন করেছেন এই সরকারকে উৎখাত করবার জন্য। এখন মজার ব্যাপার হচ্ছে যে একজন সেনাবাহিনীর একজন অফিসার সার্ভিং অবস্থাতে তার নিজের সরকারকেই যদি উৎখাত করার জন্য একটা পরিষদ গঠন করে, এবং আমরা যেহেতু জিয়াউর রহমান বেঁচে নেই, ফলে আমি পাল্টা কোশ্চেন যে কাউকে করব সেটাও তো আমার সম্ভব না, কিন্তু তিনি সেখানে অনেককে জড়িয়েছেন, আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন। ফলে ওই জায়গাতেও আমার বেশ কিছু প্রশ্ন আছে। উনি যেটা করেছেন যে সেনা পরিষদ যদি কেউ গঠন করে, সেনা মানে একটা গোপন দল গঠন করে অফিসার থাকা অবস্থাতে, এই একটা ছোট্ট কারণে কি যথেষ্ট না তাকে স্যাক করার জন্য নাকি? মানে তাই না? মানে আমার তো মনে হয় সামান্য শৃঙ্খলা বিরোধী কাজই মোর দেন এনাফ। আমার কাছে যে জিনিসটা আমরা প্রায়, যেমন ধরেন আমরা এটা হয়তো বা এটা আলোচনার প্রেক্ষিতে বা যুক্তির খাতিরে আমরা প্রায় এই জিনিসটা বলি, সেটা হচ্ছে যে ঠিক আছে, বঙ্গবন্ধুকে মারা হলো, তাহলে তার বাচ্চারা কেন, তার বাড়ির তার সন্তানদের স্ত্রীরা কেন, বা বেগম মুজিবকে কেন, বঙ্গমাতাকে কেন, বা সেন নিয়ামতের ফ্যামিলিকে কেন, আমরা এই জিনিসটাতে আসি। এই জিনিসটা যখন আমরা বলি, আমরা ট্যাসিটলি বা মৌনভাবে আমরা একটা কথা বলি, আচ্ছা ঠিক আছে বঙ্গবন্ধু হয়তোবা মারা যেতে পারে পলিটিক্যালি। এই যে এই জায়গাতেও আমি সবসময় মনে করি যে মারা যেতে পারে, মানে আমরা অনেকেই কিন্তু আলাপটা করে, আচ্ছা ঠিক আছে বঙ্গবন্ধুর কথা বুঝলাম, তাহলে শেখ রাসেল কি দোষ করেছে? আমি কিন্তু ওই বঙ্গবন্ধুর জায়গা থেকে আমি শেখ রাসেল বাকি ফ্যামিলি মেম্বার অনেক পরে আসব। বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধুর কোন ধরনের অন্যায় তারা মনে করে, যদি বঙ্গবন্ধুকে কোনো সমালোচনা করে, বা বঙ্গবন্ধুকে মনে করে যে তিনি দেশ চালাতে পারছেন না, বা সেটার কারণে কেউ সিদ্ধান্ত নেবে তাকে মেরে ফেলতে হবে, এবং সেইটা আমি তর্কের খাতিরে ধরে নিব, আপনি ঠিক আছে এইটা বুঝলাম, তাহলে ওইটা কেন? আমি ওই প্রশ্নটাই করতে রাজি না ফার্স্ট অফ অল। কারণ আমার যেই আন্ডারস্ট্যান্ডিং এর আমার যেই জায়গাটা, সেটা হলো যে আমার মানে এটা তো এখন আজকে প্রায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রায় মানে 75 যদি হয়, এটা হলো প্রায় 49 বছর হয়ে গেছে। এই 49 বছরে এই জিনিসগুলো খুবই ক্লিয়ার যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্ল্যান, উনারা যে রিজন গুলো বলে সেটা হলো যে বাকশালের কথা বলে, রক্ষী বাহিনীর কথা বলে, সেটা তারও আগে। যেমন আজকের লাইভেই বলছে যে মুক্তিযুদ্ধের সময় থেকেই তারা ভাবছে যে দেশ ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে। 1973 13ই জানুয়ারি সাপ্তাহিক পূর্ণিমার একটি সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর আরেক খুনি রশিদ, সে সাক্ষাৎকারে বলে, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্ল্যানটা কবে করেছিলেন?
তখন আপনার রশিদ উত্তর দেয় 1973 সালে কিন্তু আরেকটি গ্রুপ তার আগে কাজ করছিল। আমি যদি এই সাক্ষাৎকারটা আমার কাছে আছে এবং আমার পরপর দুটো বইয়ের ভেতরে আমি এটা রেফারেন্স সহ দিয়েছি। 13ই জানুয়ারি সাপ্তাহিক পূর্ণিমা, এইটা হচ্ছে রেফারেন্স। তো সেই সাক্ষাৎকারটা যদি আমি একটা ধ্রুব হিসেবে ধরে নেই, তাহলে বাকশালের প্রশ্নটা তো এসেছিল অনেক পরে। তাহলে বঙ্গবন্ধু দেশে ফিরলেন হচ্ছে 72-এর 11ই জানুয়ারি। আমি এখন ধরে নেই 1973 সালে উনি পরিকল্পনা করেছিল রশিদরা। আমি যদি ধরে নেই যে ডিসেম্বর মাসে পরিকল্পনা করেছিল, তাহলে আরেকটা গ্রুপ কবে পরিকল্পনা করেছিল? আমি যদি 6 মাস আগে সেটাকে ধরে নেই, তাহলে ধরে নিচ্ছি যে আপনার 73 সালের জুন মাসে। তাহলে আপনি একটি ইলেক্টেড গভর্নমেন্টকে 1972 এক বছরও ঠিক না, 11 মাস, আর ওইদিকে হচ্ছে 5 মাস, 11, 12, 13, 14, 15, 16। আপনি একটি ইলেক্টেড গভর্নমেন্টকে 16 মাস সময় দিতে রাজি না, যার মধ্যে বাংলাদেশে প্রায় 4টা-5টা জলোচ্ছ্বাস হলো, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। তাহলে সমস্ত যুক্তি তো ভেসে যাচ্ছে যে আমরা বাকশালের কারণে করেছি, আমরা ইন্ডিয়ার প্রভাবের কারণে করেছি। মুফাসসির ভাই, ইন্ডিয়া তো মনে হয় আপনার 26শে মার্চের আগেই চলে গেল। হ্যাঁ, ভারতের হেজিমনি, এই যে দেখেন ভারতের সাথে আমাদের নানান রকমের প্রশ্ন আছে। পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের হিস্সা আছে, আমাদের কাছে নদীর পানি বন্টনের ব্যাপার আছে, আমাদের সাথে তাদের ল্যান্ডের ব্যাপারগুলো ছিল, সলভ হয়েছে। দেখেন একটা সীমান্তবর্তী রাষ্ট্র, শুধু ভারতই না, মায়ানমারের সাথেও আমাদের প্রবলেম ছিল, সমুদ্র সীমানা নিয়ে আপনি জানেন, সেটা মিটমাট হয়েছে। আরো প্রবলেম আছে, রোহিঙ্গা 11 লক্ষ 12 লক্ষ লোক সেখানে এসছে। আচ্ছা, এখন আমার কথা হলো যে এই যে ভারতের প্রভাব সেই জন্মের পর থেকে শুনে আসছি, একটা রাষ্ট্র যাদের প্রায় কথিত আছে 17,000, আরেকটা জায়গাতে বলা হয় 27,000, কেউ বলছে তারও কম। আমি ধরে নিচ্ছি যে একজন লোক মারা গেছে ভারতের আমাদের যুদ্ধের সময়, সেটা তো একটা প্রাণ, তাই না? যুক্তিতে সেটা একটা প্রাণ। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মিত্র ছিল এবং তাদের সৈন্যরাও সেখানে মারা গেছে। আমাদের প্রায় 1 কোটি মতো মানুষ সেখানে আশ্রয় নিয়েছে এবং তারা আমাদেরকে সেখানে খাদ্য, সেখানে আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছে। এই জায়গাগুলো যেই রাষ্ট্র করেছে, আজকে যদি আমরা মিয়ানমারকে বা ভারতকে তাদের স্বাধীনতার জন্য সাহায্য করতাম, আমাদের কি তাদের স্বাধীনতা পরবর্তী সময় আমার কি তাদের উপর একটা স্টেক থাকতো কিনা? ইটস কাইন্ড অফ লাইক এ ব্রাদার হোয়াট দে আর ডুইং। আমি যদি খুবই নির্মোহভাবে প্রশ্ন করি, ভাইস ভার্সা ধরা যাক এই যুদ্ধটা আমাদের হয়েছে ভারতের সাথে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, পাকিস্তান আমাদেরকে সাহায্য করছে। ঠিক একইভাবে আপনি কি প্রশ্নটা করতে পারি যে পাকিস্তান তখন যদি আমাদেরকে খোঁজ খবর নিত যে হোয়াট উই আর ডুইং, অত্যুক্তি হতো কিনা এই খোঁজ খবর নেওয়াটা? আপনি যদি খুবই নির্মোহভাবে ব্যাপারটা চিন্তা করেন। ফলে আমাদের মুক্তিযুদ্ধের পরেই এই যে ভারত বিদ্বেষটা আমাদের মগজে, মননে নানান ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এর কিন্তু একটা বড় কারিগর ছিলেন, আমরা যাকে বলি মজলুম জননেতা, বা কেউ বলেন মাওলানা সাহেব, কেউ অনেক নামে অভিধা করা যায়, রেড মাওলানা বলেন, আমি তার নামটাই বলছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1971 সালের অক্টোবর মাসে ইন্দিরা গান্ধীকে যে চিঠিটা লেখেন, সেটা তো পরবর্তী সময় তার পিএস রিভিল করে দেন, দুটো চিঠি, যেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবচাইতে তার হক কথাটাই যে আমার উপরেই আছে, হক কথাটা খুললেই দেখা যায়, যেটা 27শে ফেব্রুয়ারি 1972 সালে তিনি চালু করেছিলেন। দেখেন, এই একই লোক যখন 1976-এ তার মৃত্যুর কিছুদিন আগে তিনি যখন লন্ডনে যান, তখন এই ডালিমের সাথে তার দেখা হয়। তো ডালিম এই মাওলানা ভাসানীকে ডিমের কুসুম খাইয়ে দিচ্ছিল, বলছিল খুবই আবেগতাড়িত ভাবে। তখন এটা ডালিমের ভাষ্য মতে, সত্য মিথ্যা বিবেচনা তো আসলে সত্য, এটা ঘটনাটা আমি জানি সত্য। সেই আপনার ভাসানী বলছেন যে আমরা যা করতে পারিনি তোমরা তা করে দেখিয়েছো। তো আপনাকে যেই কথাটা আমি বলার জন্য একটা লম্বা আলোচনা আমি করলাম, সেটা হলো যে এই যে বারবার উনার আজকে লাইভের ভিতরে বলছে যে ভারতের কথা, ভারতের হেজিমনির কথা। আমার কাছে একটা অদ্ভুত বিষয় লাগছে যে বাংলাদেশ রাষ্ট্রে তো শুধু ভারতের হেজিমনি না, বাংলাদেশ রাষ্ট্রের উপরে আমার মনে হয় আপনি এটা খুবই ভালো জানেন, আমি আপনার কয়েকটা বক্তব্য দেখেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে
আমেরিকার প্রভাব নিয়ে কেউ কখনো কথা বলে না কেন? যে আমেরিকার হেজিমনি মানবো না, আমরা কি দেশ স্বাধীন করেছি ওয়াশিংটনের পিঞ্জরে চলে যাওয়ার জন্য? মানে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বঙ্গবন্ধু তো বলতেন না, দিল্লি না বঙ্গবন্ধু বলতেন বলেই তাকে মরে যেতে হয়েছে, তাকে খুন হতে হয়েছে। বঙ্গবন্ধু বলতেন বলেই তাকে মরতে হয়েছে। আমি এই স্লোগানটা কেন শুনি না, দিল্লি না ওয়াশিংটন, দিল্লি না ওয়াশিংটন? কারণ দিল্লি না ওয়াশিংটনের পরবর্তী ভার্সনটা আসলে ওয়াশিংটনই হবে। মানে আমরা যেরকম বলি দিল্লি না ঢাকা, বলছে এখন ঢাকা ঢাকা, ওয়াশিংটন ওয়াশিংটন, সবাই ওয়াশিংটন যেতে। যেহেতু ওয়াশিংটনে অনেক স্বপ্ন আছে, ওয়াশিংটন একটা চমৎকার জায়গা, জানে যে উত্তরটা ওয়াশিংটনই হবে, ফলে দিল্লি না ওয়াশিংটনটা বলা হয় না। সুতরাং আমাদের না ভয়ঙ্কর রকমের দ্বিচারিতা আছে। ডালিম সাহেবের আজকের বক্তব্যের মধ্যে যে কথাটা আমি আপনাকে হাইলাইট করেছি সেটা হলো, প্রথমত তিনি একজন কনভিক্টেড খুনি এবং ক্রিমিনাল, এবং তাকে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে। আপনি জানেন যে ইলিয়াস সম্ভবত জাতিগতভাবে বিহারি, অনেকে বলে, আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট। এবং মেজর ডালিম বাংলাদেশে আসলে তার কি হবে আইনত, সেটা বাংলাদেশ সরকার অ্যাভয়েড করতে পারবে না। এবং এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। ইনফ্যাক্ট আমার ধারণা সাধারণ মানুষই তাকে খুন করে ফেলবে। এটার জন্য আসলে কেউ আর কোনো আমি ব্যক্তিগতভাবে যে আমি যদি ধরেন, মানে আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যে আমি যদি জানতে পারি যে কায়দা মতো তাকে আমি পাই, এবং আমি যদি জানি যে এই জায়গাতে সে আছে, আমি তাকে মানে আমি দরকার হলে তাকে মারার চেষ্টা করবো। মানে আমার ভিতরে এই আগুনটা না। বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার পজিশন ক্লিয়ার, আপনার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার পজিশন খুবই ক্লিয়ার। এটা আপনি বারবার বলেছেন এবং সেটা অকপটে আপনি করেছেন, আমরা সবাই সেটা জানি। দেখেন 1995-এ আপনার 13ই জুন আমাদের যে একটা নিউজ ছিল, সংবাদ পত্রিকাতে একটা নিউজ ছাপা হয়, যেই নিউজটা খুবই ইন্টারেস্টিং, সে সময় বিএনপির আমল ছিল। সেটা হলো, এই যে দেশ চেঞ্জ করতে চাওয়া মেজর ডালিম, দেশকে পাল্টে দেওয়া ডালিম, বিপ্লব করা ডালিম, তিনি হাই কমিশনে চাকরি করতেন কেনিয়াতে। এই প্রোগ্রামটা করাই হয়েছে। আপনি খালি দেখেন এই প্রোগ্রামটা কিন্তু এইটাকে সে বিট্রে বলে। আলটিমেটলি ব্যাপারটা কি হয়েছে দেখেন, বিএনপি আমলে 1995 আজকে সে বলেছে যে তার ওয়াইফের চিকিৎসা হয়নি। আমার কাছে এই ব্যাপারটা খুব অ্যাবসার্ড মনে হয়েছে, খুবই অ্যাবসার্ড মনে হয়েছে। কারণ কি, কারণটা আমি আপনাকে একটু পরে বলছি, তাহলে আপনি বুঝবেন যে তার ওয়াইফকে ট্রিটমেন্ট দেওয়া হয়নি। এই কথাটার ব্যাপারটা আমার কাছে খুবই অ্যাবসার্ড লেগেছে, সেটা প্রমাণ আমি দিচ্ছি। সংবাদ তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে নেই, মানে এরশাদের পরে বিএনপি ক্ষমতাতে। ফলে হিসাব মতে বিএনপির সাথে, মানে ওই হিসাবটা যদি আপনি ধরেন ভালো রিলেশন থাকার কথা, বিএনপি তদন্ত করে তার দুর্নীতি বের করেছে। এখন যেসব তরুণ প্রজন্মের মানুষরা আজকে একজন হলেও আজকের এই লাইফটা দেখছেন, আমি তাদের কাছে খুবই বিনীতভাবে একটা প্রশ্ন করি, ভাই বোন যারা আছেন, যে ভাইয়েরা, যেই মানুষটা সামান্য ডলারের রেটের তারতম্যের টাকাটা লোভ সামলাতে পারেনি, যেই মানুষটা শুল্কমুক্ত গাড়িটা বেচে দিয়ে থেকে তিনি লোন নিয়েছেন 20 লাখ টাকা একটি বেসরকারি ব্যাংক থেকে, সেটা হাই কমিশনের জিম্মাতে, এবং সে টাকাটা তিনি পরিশোধ করেন নাই। সেই মানুষটা যখন বলেন তারা দেশ চেঞ্জ করতে চেয়েছেন, ভারতের পেটে বাংলাদেশ চলে গেছে, ভারত খারাপ, আমরা তো মানে আমাদের কাছে একটা জিনিস কি রিজেম্বল আপনার হয় যে 5ই অগাস্টের আগে আপনার এই যেই জঙ্গিরা বা এই হাসনাত সার্জিসরা কত বড় বড় কথাবার্তা বলেছে, আজকে তাদের ঘটনা যখন আপনি দেখেন তখন তো আপনি বুঝতে পারেন যে এদের ভেতরে এগুলা ছিল। আজকে আমি সার্জিসকে দেখলাম, মাসুদ সাইদিকে সে জড়িয়ে ধরে বলছে যে ভাই আমি আপনার কাছে ক্ষমা চাই, এই কারণে ক্ষমা চাই যে আমরা যদি এর আগে ঘটনাটা ঘটিয়ে ফেলতাম তাহলে আপনার বাবা আর মারা যেত না। মাত্র ভিডিওটা ডাউনলোড করলাম, অনলাইনে পেলাম, ডাউনলোড করলাম, দেখি দেখেন মানে আমার কাছে যে মানে আমি এই একটা জায়গাতে আমার কাছে যে বিষয় যে জায়গাটা কাজ করছে সেটা হচ্ছে আমি এখানে একটা বই রেফার করতে পারি। সেটা হলো, এই বইটাকে আমার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্রে খুবই অথেন্টিক একটা বই মনে হয়। বইটা একটা ছবি দেখাই, এটা হচ্ছে আপনার এখানে উল্টা দেখা যাচ্ছে মনে হয়। বইটা হচ্ছে 15th অগাস্ট ন্যাশনাল ট্র্যাজেডি, 15th অগাস্ট ন্যাশনাল ট্র্যাজেডি। এই বইটা হচ্ছে মেজর AKM শফিউল্লাহর একটা বই। আচ্ছা, আমি 15ই অগাস্ট নিয়ে এটা পূর্ব 183 পাতার এই বইটাকে আমার খুবই একটা ইন্টারেস্টিং বই মনে হয়েছে। কারণ এই বইটার ভেতরে শফিউল্লাহ সাহেব নিজেকে যেভাবে মানে নিজের দোষগুলোকে নানান ভাবে তিনি নিয়েছেন মাথা পেতে, তাকে যেটা বলা হয় সেটা
সে মেনে নিয়েছে, এবং একইভাবে অন্যান্য যে অ্যাকাউন্ট গুলো নিয়ে কথা বলেছেন, অন্যান্য ইস্যুস গুলো নিয়ে, এগুলোকে আমার অন্য অনেক বইয়ের থেকে বেশি অথেন্টিক মনে হয়েছে। এই বইয়ের ভিতরে একটা ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করলাম, এবং ডালিমের বইয়ের সাথে আমি ক্রস চেক করলাম। এখানে দুটা জিনিস মনে একটু জানা দরকার। সেটা হলো, প্রথমে এটা নিয়ে বলা ভালো, আজকে কি একটা লাইভে আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, একটা লম্বা সময়ের মিথ আজকে কিন্তু আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। আমরা যদি এটা নিয়ে প্রচুর আলাপ করেছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামাল, আর তাকে আজীবন একটা ব্লেম কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হয়েছে যে তিনি ডালিমের ওয়াইফকে অপহরণ করেছেন।